অনুশীলনী ১-এর ১১-র ক নাম্বার অঙ্কটা প্রমাণ করো যে কোনো বিজোড় পূর্ণ সংখ্যার বর্গ একটি বিজোড় সংখ্যা। প্রথমে আমাদের পূর্ণ সংখ্যা সম্পর্কে আরেকবার একটু জেনে নেই। তাহলে পূর্ণ সংখ্যা আমরা দেখতে পাচ্ছি ধনাত্মক যেমন আছে ডানের দিকে, বামের দিকে তেমনি ঋণাত্মক আছে এবং মাঝখানে জিরো আছে, অর্থাৎ জিরো সহ ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যাগুলি, স্বাভাবিক সংখ্যাগুলিকে আমরা পূর্ণ সংখ্যা বলি। অর্থাৎ ধনাত্মক সংখ্যা, ঋণাত্মক সংখ্যা এবং জিরো নিয়ে গঠিত যে সেট, এটাই পূর্ণ সংখ্যার সেট। তাহলে বিজোড় পূর্ণ সংখ্যা 1, 3, 5, 7, 9, 11 এগুলি ধনাত্মকও হতে পারে বা ঋণাত্মকও হতে পারে, তবে আমরা ধনাত্মক অংশটাই দেখাবো। এই বিজোড় সংখ্যাগুলিকে বর্গ করলে যে সংখ্যা পাওয়া যায় সেই সংখ্যাগুলিও সবই বিজোড়, অর্থাৎ 1, 9, 25, 49, 81 এভাবে সবগুলি বিজোড় সংখ্যার বর্গই বিজোড় সংখ্যা। মূলত এই বিষয়টাই এই অঙ্কের মূল বিষয়। তো এটা আমরা এখন অজানা রাশির মাধ্যমে প্রমাণ করে দেখাবো যে বিজোড় সংখ্যার বর্গ একটি বিজোড় সংখ্যা। এবার আমরা মনে করি n একটি বিজোড় সংখ্যা। তাহলে বিজোড় সংখ্যা আমরা লিখব কিভাবে? আমরা বিজোড় সংখ্যাকে লিখব 2x + 1 অথবা 2x - 1। তো এখানে একটু ব্যাখ্যা করে আমি বোঝানোর চেষ্টা করব। এখানে আমরা ধরেছি x স্বাভাবিক সংখ্যা, আর x এর মান 1, 2, 3, 4, 5, 6, 7 এগুলির যে কোনো একটি হতে পারে। তো আমরা যে কোনো এখান থেকে জোড় স্বাভাবিক সংখ্যা অথবা বিজোড় স্বাভাবিক সংখ্যাকে যদি 2 দ্বারা গুণ করি, তার মানে জোড় অথবা বিজোড় যে কোনো সংখ্যাকে 2 দ্বারা গুণ করে তার সাথে 1 যোগ অথবা বিয়োগ করলে যেটা আমরা পাবো সেটাও একটি বিজোড় সংখ্যা। তাহলে আমরা এখানে মূল অঙ্কে দেখি n = 2x + 1। এই 2x + 1 নিঃসন্দেহে এইটা একটা বিজোড় সংখ্যা। তাহলে আমরা দেখতে পাচ্ছি n এর মান 2x + 1 হলেও বিজোড় হবে, 2x - 1 হলেও বিজোড় হবে। তো এর মধ্যে যে কোনো একটি বিজোড় সংখ্যা আমরা অঙ্কে ব্যবহার করব। আমরা এখানে a + b² বীজগণিতীয় সূত্র ব্যবহার করলাম। আমরা দেখতে পাচ্ছি প্রথম এবং দ্বিতীয় রাশির মধ্যে কমন আছে 4x। তাহলে 4x কমন নিলে আমরা যেটা পাচ্ছি x + 1 + 1। আমরা স্পষ্টতই অনুধাবন করতে পারছি 4x × x + 1 এই অংশটুকু একটা জোড় সংখ্যা। কারণ x যদি জোড় হয় তাহলে x + 1 বিজোড়, অথবা x যদি বিজোড় হয় x + 1 জোড়। একটি জোড় এবং একটি বিজোড় সংখ্যার গুণফল সবসময়ই জোড় সংখ্যা হয়। তাকে আবার 4 দ্বারা গুণ করলে সেটাও জোড় সংখ্যাই হবে। সুতরাং প্রথম অংশটুকু জোড়, এবং জোড় সংখ্যার সাথে +1 যদি থাকে তাহলে সেটা অবশ্যই বিজোড় সংখ্যা হবে। আমরা সাইড নোটে একটু লক্ষ্য করি, x = যদি 7 হয় x + 1 হবে 8। তার মানে একটি জোড় একটি বিজোড়। এই জোড় এবং বিজোড় সংখ্যা যদি গুণ করা যায় তাহলে অবশ্যই একটি জোড় সংখ্যা পাওয়া যাবে। যেমন আমরা 7 এবং 8-এর ক্ষেত্রে দেখতে পাচ্ছি গুণফল হয়েছে 58। অনুরূপভাবে আমরা আরেকটা উদাহরণ লক্ষ্য করি, x = 4 হলে x + 1 = 5, অর্থাৎ একটি জোড় একটি বিজোড়, এদের গুণফল অবশ্যই একটি জোড় সংখ্যা হবে। আবার যে কোনো জোড় সংখ্যাকে যদি আমরা 4 দিয়ে গুণ করি তাহলে সে গুণফলটাও জোড় সংখ্যাই হবে। এবং আমরা খুব সহজেই অনুমান করতে পারি যে যে কোনো জোড় সংখ্যার সঙ্গে যদি 1 যোগ অথবা বিয়োগ করা যায় সেই বিয়োগফল বা যোগফল অবশ্যই বিজোড় সংখ্যা হবে।
সুতরাং আমরা এখন সিদ্ধান্তে উপনীত হতে পারি যে কোনো বিজোড় সংখ্যার বর্গ একটি বিজোড় সংখ্যা। অনুশীলনী 1 11 খ, প্রমাণ করো যে দুইটি ক্রমিক জোড় সংখ্যার গুণফল 8 দ্বারা বিভাজ্য। মনে করি দুইটি ক্রমিক জোড় সংখ্যা যথাক্রমে 2n এবং 2n+2। আমরা সাইড নোটে ক্রমিক জোড় সংখ্যা সম্পর্কে একটু পরিচিত হয়ে নেই। ক্রমিক জোড় সংখ্যাগুলি হচ্ছে 2, 4, 6, 8, 10, 12 এইগুলি, অর্থাৎ একটি থেকে অপরটি 2 বেশি। তাহলে আমাদের ধরে নেওয়া অনুসারে যদি প্রথমটা 2n হয় তার চেয়ে 2 বেশি, অর্থাৎ 2n+2। যেখানে n একটি স্বাভাবিক সংখ্যা এবং n বিলং টু n, এইখানে নতুন একটু টার্ম সম্পর্কে আমরা সাইড নোটে একটু পরিচিত হয়ে নেই। সাইডে আমরা দেখতে পাচ্ছি বর্ণ, নাম ইপসাইলন, ল্যাটিন ভাষার একটি বর্ণ বা অক্ষর। এটা আমরা এখানে ব্যবহার করি বিলং টু হিসাবে, অর্থাৎ বিলং টু মানে আছে। বিষয়টি পরিষ্কারভাবে অনুধাবন করার জন্য আমরা একটা উদাহরণে যাব। এখানে আমরা লিখেছি 7 এবং -7। তাহলে 7টা স্বাভাবিক সংখ্যার মধ্যে আছে, কিন্তু -7 স্বাভাবিক সংখ্যার মধ্যে নাই। অর্থাৎ স্বাভাবিক সংখ্যা বলতেই আমরা বড় হাতের যে এনটা ব্যবহার করি, এটা স্বাভাবিক সংখ্যা। তাহলে আমরা এটাকে প্রকাশ করব কিভাবে? যেহেতু 7 স্বাভাবিক সংখ্যার একটি সদস্য, সুতরাং 7 বিলং টু বড় হাতের এন। তার মানে 7 এনের মধ্যে আছে। অপরদিকে -7 স্বাভাবিক সংখ্যার সদস্য নয়, এই কারণে -7 নট বিলং টু এন, অর্থাৎ ইপসাইলন লিখে একটা টান দিয়ে কাটা দিয়ে বোঝানো হয়েছে -7 এনের মধ্যে নাই বা এনের সদস্য নয়। এবার আমরা মূল জায়গায় ফিরে আসি। তো আমরা যেহেতু ধরে নিয়েছি 2n এবং 2n+2 দুইটি ক্রমিক জোড় সংখ্যা, সুতরাং এদের গুণফল n × n+1। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি 4। এখন আমাদের যুক্তি প্রয়োগ করে বুঝতে হবে বা বোঝাতে হবে যে 4 × n+1 8 দ্বারা বিভাজ্য। তো যেহেতু এখানে 4 গুণিতক আছে, আমরা জানি যে 4 4 দ্বারা বিভাজ্য, অর্থাৎ 4কে 4 দ্বারা ভাগ করা যাবে এবং ভাগফল একটি পূর্ণ সংখ্যাই হবে। বাকি অংশটুকু n × n+1। তো আমরা এনের মান যদি 5 ধরি, তাহলে n+1 আমরা দেখতে পাচ্ছি 6 হবে। তার মানে দুইটি ক্রমিক সংখ্যা। ক্রমিক সংখ্যা মানে আমরা জানি 1 2 3 4 5 6 এই সংখ্যাগুলিকে আমরা ক্রমিক সংখ্যা বলি। তাহলে দুইটি ক্রমিক সংখ্যার মধ্যে সব সময়ই একটি জোড় এবং একটি বিজোড় থাকবেই। আর আমরা এটাও জানি যে একটি জোড় আর একটি বিজোড় সংখ্যা যদি গুণ করা যায়, তাহলে গুণফল অবশ্যই একটি জোড় সংখ্যা হবে। এখানে যেমনটি আমরা দেখতে পাচ্ছি 5 বিজোড় এবং 6 জোড় সংখ্যা, এই দুটির গুণফল 30, অর্থাৎ 30 একটি জোড় সংখ্যা। আর জোড় সংখ্যা মানে 2 দ্বারা বিভাজ্য, অর্থাৎ 2 দ্বারা ভাগ করা যাবে। তাহলে আমরা 4কে 4 দ্বারা ভাগ করব এবং n × n+1 এটাকে 2 দ্বারা ভাগ করব। তাহলে আমাদের মোট ভাজকটা কত দাঁড়ালো?
তার মানে এই সংখ্যার প্রথম অংশ মানে চার 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 দ্বারা বিভাজ্য হবে এবং দ্বিতীয় অংশ 2 দ্বারা বিভাজ্য হবে। সুতরাং গোটা সংখ্যাটি 8 দ্বারা বিভাজ্য হবে। সুতরাং এখান থেকে আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে দুইটি ক্রমিক জোড় সংখ্যার গুণফল 8 দ্বারা বিভাজ্য হবে। এই ধারণাটা আরেকটু পরিষ্কার করার জন্য আমরা একটা উদাহরণ হিসাবে ব্যবহার করলাম। 4 এবং 6 দুইটি ক্রমিক জোড় সংখ্যা, এর গুণফল 24। 24 8 দ্বারা বিভাজ্য এবং ভাগফল হয় 3। আরও একটি উদাহরণ আমরা দিলাম, 6 এবং 8 দুইটি ক্রমিক জোড় সংখ্যা যার গুণফল 48। 48 8 দ্বারা বিভাজ্য এবং ভাগফল 6।